মুনারা ফোঁস করে শ্বাস ফেললেন। মাংস কষাতে কষাতে বলেন, মা হ তখন বুঝবি। সে যদি বাক্য ব্যয় করলো না। যেতে যেতে বলে এলো, আমি রেডি হয়ে যাচ্ছি। কেউ খুঁজলে বলে দিও ভার্সিটিতে ক্লাসে গিয়েছি। মুনারা বিড়বিড় করলেন, বৃদ্ধ স্পৃহায় গোল্লায় যা। সে যদি ঘরে এসে দেখলো ওয়াশরুমে তখনও বুকড। আয়েশা বের হয়নি। কপাল টান টান করে এগিয়ে গেল সে। দুরন্ত হাতে আগের থেকেও ঠাস ঠাস করে বাড়ি দিল দরজায়। অমন জোরালো শব্দে রূপসা রিমির নিদ্রা ছুটে যায়। দুটোতেই উঠে বসে যন্ত্র। ওদের বিভ্রান্ত আতঙ্কিত চোখ মুখ দেখে অস্বস্তিতে পড়ে গেল সেজুতি। হাসার চেষ্টা করে বলল, কিছু হয়নি কিছু হয়নি, তোরা ঘুমা। রূপসা রিমির উঠতি বয়স, একজনের 13, অন্যটা সবে এসএসসি শেষ করেছে। সেজুতির কথায় মোড়ামুড়ি করে আবার ঘুমিয়ে পড়ল দুজনেই। অথচ যার জন্য এত কিছু তারই বের হওয়ার নাম নেই। সে যদি দরজায় কান পাতল, ভেতর থেকে শব্দ আসছে, গান বাজছে, কখনো আবার হাসির আওয়াজ। মুহূর্তে মেজাজ বেগড়ে ওর। এই মহিলা ওয়াশরুমে মোবাইল নিয়ে ঢুকেছে, সাথে আবার ভিডিও দেখছে। বাহ রে বাহ। এদিকে সে হেদিয়ে মরছে, তার কোনো পাত্তাই নেই। সে যদি রাগ ঝাড়তে বাইরে থেকে ছিটকিনি টেনে রাখলো, এবার বের হ জন্য আয়েশা ধাক্কায়। তারপর জামা কাপড় বদলাবা করে মায়ের ঘরে এলো। ওনাদের মেঝের অবস্থা খুবই খারাপ। আমিরের সব আত্মীয়রা ছড়িয়ে ছিটিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। কাকে ডিঙে কোথা থেকে যাবে ও? কেউ পায়ের তলা চাপা পড়লে হিসেবে মুনারায় 3 ভাই বোন। 2 ভাই আর উনি। আমিরা 2 বোন আর 2 ভাই। সম্পর্কে মেজো তিনি। ছোট বোন আছিয়া গত হয়েছেন 3 বছর হবে। রূপসা রিমির ওনারই মেয়ে। আর বড় বোন আফিয়ার মেয়ে সন্ধ্যা। ভদ্রমহিলার মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজছেন। সন্ধ্যার বয়সে আরিশা আর সেজুতের মাঝামাঝি। 1 বছরের বড় ছোট। মাত্র এই কজন লোক, অথচ বাড়িতে পা ফেলার জায়গা নেই। ওদের বাড়ির প্রথমে অনুষ্ঠান বলে অতি দূর দূরান্তের আত্মীয়রা এসেছেন, যার জন্য পুরো বাড়ি গিজগিজ করছে এক প্রকার। আফিয়া সন্ধ্যাকে নিয়ে বিছানায় ঘুমিয়েছেন, বাকিরা মেঝেতে। সেজুতে খুব সাবধানে কদম ফেলে ফেলে ওয়াশরুমে ঢুকলো। ভাগ্যকর্মে খালি ছিল এটা। তারপর চটপট তৈরি হয়ে ঝটপট রওনা করলো অ্যাসাইলামের পথে। সেখানে পৌঁছতে পৌঁছতে সকাল 8টা বাজলো ওর। 2-একটা গাড়ি ছাড়া পার্কিং লট পুরো ফাঁকা তখন। এখনও লোকজন ভিড় করেনি সেরকম। বিষয়টা সুবিধেই হলো সেজতির। স্কুটার থেকে নেমে গেট অব্দি আসতেই দারোয়ান লোকটা আচমকা হাতের লাঠি চড়া করে ধরলেন ওর সামনে। নিঃশব্দে বোঝালেন প্রবেশ নিষেধ। সে যদি ভরকে দাঁড়িয়ে গেল। তিনি কর্কশ কণ্ঠে শুধালেন, কোথায় যাচ্ছেন? সে যদি ভুঁড়া বাঁকালো। কদিন আগেই না একে নিজের ভুয়া পরিচয় দিয়ে গেল, তাহলে আবার জিজ্ঞেস করছে কেন? কোনোভাবে কি জেনে ফেলছে সে মিথ্যে বলেছিল ওই দিন? সে যদি কাচুমুচু চেহারায় চাইলো, আমতামতা করে বলো, ভেতরে যাব আঙ্কেল। উনি মোটা কণ্ঠে বলেন, কোন পেশেন্টের কাছে যাবেন, নাম কি তার? সে যদি চুপসে এলো, দাঁত দিয়ে নখ খুঁজতে খুঁজতে বলল, সেরেছে রে, এ তো মহা ঝামেলায় পড়লাম। রুদ্র মায়ের নাম তো মনে নেই আমার। কি যেন একটা দিয়েছিল, ভুলে গেছি। যদি চটে গেলে নিজের উপর। এমন ছিঁড়াছে একটি ইস্যুতে এরকম হেলাফেলা হচ্ছে কেন? কেন নামটা মনে রাখলো না ও? দারোয়ানের উত্তরের আশায় চেয়ে ওকে চুপ দেখে তাড়া দিলেন। কি হলো? নাম কি আপনার পেশেন্টের? সে যদি তাড়াহুড়া মুখ ফসকে বলে, আরে দাঁড়ান না, মনে করতে দিন। সধিয়ার চোখে চাইলেন দারোয়ান। কেমন করে আপাদমস্তক দেখলেন ওর। হুঁশ ফেলে মিলে এলো সেজতি। এখন জালিয়াতির বা ভাববাচারি দ্বারে ওকে আবার পুলিশে না দেয়, মস্তিষ্কে চাপ দিয়ে রুদ্রমায়ের নাম মনে করায়। কিন্তু সৌভাগ্যক্রমে ওর পা থেকে মাথা অবধি মেপেই ধরে ফেলেন দারোয়ান। মনে করার ভঙ্গিমায় বললেন, আচ্ছা আপনাকে চিনি চিনি মনে হচ্ছে। ভুরু কুচকাইও, চিনি কেন হতে যাব, আমি সেজতি। আহা, এই মেয়ে চিনি নয়, আমি বলতে চাইছি আপনাকে আগেও দেখেছি মনে হচ্ছে। এর আগেও কি এখানে এসেছিলেন নাকি? ভীষণ বিষয়ে চোখ বড় বড় হলো সেজতির। আরে বাস, তার মানে ওনার মনে নেই ভালো করে। সে যদি নিশ্চয় শ্বাস ফেলে সাহস আর চওড়া হেসে জানালো, জি আপনি ঠিকই ধরেছেন, আমি এর আগেও এখানে এসেছি আমার শাশুড়ি মায়ের কাছে। উনি কপালে ভাঁজ ফেলে বললেন, কি যেন? সে যদি মনে করিয়ে দিল, ওই যে রুদ্র রোশন চৌধুরী ওনার মা। ওনার তৎক্ষণিক মনে পড়ল, মাথাটা ঝুলিয়ে বললেন, ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, আগে বলবেন তো। যান যান, আপনি ভেতরে যান। সে যদি তৎপর কদম গেট রেখে ভেতরে আসে। ঠোঁট ফুলিয়ে স্বস্তির শ্বাস পেলে গোপনে।
কিন্তু যত ভেতরের দিকে যাচ্ছিল হাত পা কাঁপছিল ওর। সেই অসুস্থ মানুষদের কান্না হাসি আর চেঁচানোর শব্দে ঝিম ধরে উঠছে শরীর। হাঁটতে গিয়েও দাঁড়িয়ে পড়লো। একটা লম্বা শ্বাস টেনে সোজা এগোল অরুণার গারদের দিকে। 8টার দিকে বাইরে রোদের দাপাদাপি কম থাকে। সেই স্বল্প আলো একটা ভেতরে আসতে ব্যর্থ। সে যদি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে জ্বালিয়ে এসে থামলো সে গারদের সম্মুখে। ভেতরে উকি দিল, দেখলো খাড়ের উপর শুয়ে অরুণা, একদম বাচ্চাদের মতো গুটিয়ে। সে যদি ফ্ল্যাশ বন্ধ করতে গিয়ে অসাবধানতায় ফোনটাই ফেলে দিল নিচে। নিস্তব্ধ পরিবেশ ওই স্বল্প আওয়াজও জোরে শোনালো। ফোন ভেঙে যাওয়ার ভয়ে অসর্বতায় জিভ খসে বের হলো অস্পষ্ট আর্তনাদ। এইটুকুতে ঘুম ছুটে গেল আর ওনার। কে কে বলে লাফিয়ে উঠলেন অচিরে। আশঙ্কায় ছিটিয়ে এলো সে যদি। এখন ওনার চিৎকার শুনে কেউ যদি এখানে আসে, ওকে তো একগাদা প্রশ্ন করবে। আর দারোয়ান লোকটা, তিনি না হয় রুদ্রের ব্যাপারে ভালো জানেন না, কিন্তু সে যে এখনো অবিবাহিত এটা তো বাকিরা জানতেই পারে। বিশেষ করে ওই রফিক নামের লোকটি। রুদ্র খুব ছোট থাকাকালীন যখন ওনার মা এখানে আছেন তখন জানবেন, এটা তো স্বাভাবিক। সে যদি ভয়ে জড়সড় হয়ে দাঁড়ালো। অরুণা কপাল গুছিয়ে চেয়ে রইলেন কিছু সময়, পরপরই নিজে নেমে এলো বিছানা হতে। সে যদি বিস্মিত হলো ওনাকে দেখে। ওদিনের সাথে আজকের ওনার বিন্দুমাত্র মিল নেই। পরনে পুরনো কাপড় থাকলেও মুখখানা বেশ পরিচ্ছন্ন, একটা গোছালো গোছালো ভাব। না আছে সেদিনের মতো হাত পায়ে বেরিয়ে পড়ানো। একদম একটা স্বাভাবিক মানুষের মতো তিনি এগিয়ে এলেন ওর দিকে। তিনি যত এগোচ্ছেন সে যদি তত ঘাবড়ে যাচ্ছে। মানসিক রোগীরা অপরিচিত লোক দেখলে ভয় পায়, অনেক সময় চেঁচায়। উনি কি সেরকম কিছু করবেন? তাহলে তো সব গেল। ভদ্রমহিলা এসে গারদের শেখে দুহাতের আঙুল ভরে দাঁড়ালেন। সেদিকে চিনতে চাওয়ার চেষ্টা চেহারায়। সেদিকে কপালে ঘাম মুছিয়ে এদিক ওদিক দেখছে। ভয় লাগছে ভীষণ। জীবনে প্রথমবার কোনো মানসিক রোগীর সামনে দাঁড়িয়ে। কামড়ে টামড়ে না দিলে হয়। অরুণা বেশ অনেকক্ষণ ওকে দেখলেন। পরিস্থিতি স্বাভাবিক দেখেই সেজতেও চাইল এবার। হঠাৎ এই ভীষণ কোমল একটা কণ্ঠ কানে বাজল। তুমি কে মা? এ তো মিষ্টি আদুরে একটা কণ্ঠস্বর শুনে সেজতের মন জুড়িয়ে যায়। এতক্ষণে সমস্ত ভয় ডর হাওয়া হয় নিমেষেই। একটু হেসে জানালো, আপনি আমাকে চিনবেন না আন্টি? পাল্টা হাসলেন অরুণা। চেনার জন্য তো পরিচয় জানতে চাইলাম, তোমার নাম কি? সে যদি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, বিভ্রান্ত হলো খুব। কী নাম বলবে এখন? আসল নাম বলা কি ঠিক হবে? নিজের লম্বা নামের দুপাশ থেকে দুটো বাক্য কেটে বলো, সুলতানা। আমার নাম সুলতানা। অরুণা ছোট করে বললেন, ও। তারপর হঠাৎই কেমন চুপ হয়ে গেলেন। উদাস ভঙ্গিতে চেয়ে থাকলেন মেঝেতে। সুযোগটুকু হামলে নিল সে যদি। মনোযোগ দিয়ে অরুণের পুরো চেহারা দেখছে সে। একটা গোলগাল মুখ, ফর্সা ত্বক, এখনো কি আশ্চর্য সুন্দরী। কম বয়সে নিশ্চয়ই অনেক রূপবতী ছিলেন উনি। রুদ্র যে মায়ের মতো হয়েছে সন্দেহ নেই। সেজদির মায়া হলো খুব। একটু যত্ন আত্তে পেলে ওনাকে দেখতে আরও সুন্দর লাগতো। এখানে থেকে থেকে কী অবস্থা। তার ভাবনার মধ্যে অরুণা বলেন, এটা বোধহয় তোমার ফোন। চটক কাটলো সেজদির। মেঝে থেকে ফোন হাতে তুলল। এক কোণা থেকে প্রোটেক্টর গ্লাস ফেটে গিয়েছে। অরুণা জেছে বললেন, তোমার মুখটা বেশ মিষ্টি। সে যদি মুচকি হাসলো শুনে। বলো, আপনি আমার থেকেও মিষ্টি। অরুণা হাসলেন, যাকে বলে ঠোঁটের কোণে কোনো রকম একটু হাসির ফোঁটা। সে যদি মনে হলো যেন রুদ্র হাসছে তার সামনে, একদম হুবাহু মায়ের মতো হাসি। উনি জিজ্ঞেস করলেন, এখানে কেন এসেছো তুমি? জানো না এটা পাগলা গারদ? সে যদি নেতি এলে এবার। জিপের ঠোঁট ভেজালো, কী উত্তর দেবে? কিছুতে ভেবেও আসেনি। অরুণার সঙ্গে যে আদৌ কথা হবে সেটাই তো ভাবেনি। ওকে চুপ দেখে অরুণা ভুরু কুঁচকালেন। কি হলো? সে যদি তখনও উত্তর খুঁজতে ব্যস্ত। শব্দ বাক্য সাজাতে হিমশিম খাচ্ছে প্রচণ্ড। অরুণার ভুরু কুঞ্চন গাঢ় হলো আরও। কেমন যেন করে উঠলেন। তৎপর আশেপাশে উঁকি মারার চেষ্টা করলেন। তারপর অদ্ভুত ফিসফিসে গলার হাহাকার করে বললেন, তুমি এখান থেকে যাও, ওরা দেখলে খুব বড় ক্ষতি হবে তোমার। যাও এখান থেকে। সে যদি আগামাথা বুঝল না। ওরা মানে কারা? বিষয়টা বুঝতে যেয়েই আচমকা টনক নড়ল ওর। সতর্ক করলো দৃষ্টি। এক সেকেন্ড উনি যদি পাগলই হবেন তাহলে তো গুছিয়ে কথা বলেন কি করে? সেদিকে চেয়ে থাকতে দেখে অরুণা চাপা স্বরে ডাকলেন, এই মেয়ে, শুনছো না আমি কি বলছি? তুমি চলে যাও। এখানে থাকা তোমার জন্য ঠিক না।
অরুণা উত্তেজিত হয়ে পড়ছে। সে যদি শান্ত করতে হেসে বলল, আপনি ভয় পাবেন না আন্টি, আমি মেডিকেল স্টুডেন্ট, এখানে ভিজিট করতে এসেছি। অরুণা থামলেন, একবার ওর পুরো শরীর চোখ বোলালেন, পরপর সন্দেহ কণ্ঠে বললেন, মেডিকেল স্টুডেন্ট? তাহলে তোমার ইউনিফর্ম কোথায়? আর আইডি কার্ড? কিছুই তো নেই। দেখে তো মনে হচ্ছে না তুমি মেডিকেল স্টুডেন্ট। সে যদি কিং কর্তব্য বিমূঢ়। কথাগুলো ডানে বামে প্রচণ্ড গতিতে চক্র কাটল মাথায়। হিসেব মতো অরুণা পাগল। একজন পাগল কি করে মনে রাখে মেডিকেল স্টুডেন্ট কেমন হয়? অনেক জিজ্ঞাসায় মাথাটা ডপ ডপ করে ওঠে সেজদের। প্রশ্ন জাগে ভেতরে, উনি আসলে পাগল তো? অরুণা অধৈর্য কণ্ঠে বলেন, এই তুমি সত্যি করে বলো তুমি কে? সত্যি করে বলো, তোমাকেও কি কেউ পাঠিয়েছে? সে যদি বুঝতে না পেরে বলো, ও কে আন্টি? অরুণা মার্বেল আঁকিয়ে এদিক ওদিক দৌড়ালেন, ঘন ঘন শ্বাস ফেলে বললেন, কেউ না কেউ না, তুমি যাও যাও, এখান থেকে যাও। অরুণার গলার স্বর বাড়ছে, কেমন কেমন করছেন। সে যদি বুঝে গেল এখানে আর একদণ্ড থাকা ঠিক হবে না ওর। চেঁচামেচির শব্দে কেউ চলে এলে সমস্যায় পড়বে। রুদ্র কানে চলে যাবে। শুধু শুধু একটা সেনকেট হোক সে চায় না। কথা না বাড়িয়ে দ্রুত চলে এলো ওখান থেকে। গেট পার হওয়ার সময় রফিক পাশ কাটলেন ওর। সে যদি চিন্তায় মগ্ন থাকে একবার দেখলেও বিষয় খেয়াল করেনি। তার মাথায় ঘুরছে অরুণার কথা। নারীটিকে দেখে কথা বলে, একটু মনে হয় উনি অসুস্থ, মনে হয়েছে একজন সম্পূর্ণ স্বাভাবিক মানুষ। তবে একটা বিষয় নিশ্চিত, কিছু একটা ভয়ে কাতরাচ্ছে উনি। কিন্তু কার ভয়? সে ও নামক লোকটাই বা কে? যদি স্কুটার নিয়ে চলে গেল। রফিক বুড়ুকুসকে চেয়ে রইল কিতক্ষণ। বিড়বিড় করেন, এই মেয়েটা তো এখানে আগে দেখিনি। কিছু একটা ভেবে স্তব্ধ কদমে দাঁড়ানোর কাছে গেলেন আবার। ওনাকে দেখে উঠে দাঁড়ালেন আব্বাস। রফিক সেজতে যাওয়ার দিকে আঙুল দেখিয়ে শুধালেন, উনি কে বলতে পারো আব্বাস? ফটাফট উত্তর এলো, জি স্যার, উনি রুদ্ররোশনের চৌধুরীর মিসেস। রফিক হতভম্ব চোখে চাইলেন, কি? বলার ধরনেই মিলিয়ে এলো আব্বাস। গোলমালের ইঙ্গিত পেতে মিনমিন করে বললেন, ইয়ে আমি তো তা জানি স্যার, মেয়েটা নিজে আমাকে বলেছে। রফিক ধমকে বললেন, রুদ্ররোশন চৌধুরীর ওয়াইফ? বললো আর তুমি বিশ্বাস করে নিলে? উনি অবিবাহিত, তুমি জানো না? আব্বাস মাথা নত করে বললেন, না স্যার। রফিক রেগে মেগে কিছু বলতে গিয়েও বললেন না। আব্বাস কাজে এসেছে, 6 মাস হয়নি। রুদ্রকে অত ভালো জানার কথা নয়। মাথা ঠান্ডা করে বললেন, এই মেয়ে কার সাথে দেখা করেছে? রুদ্র রোশনের মায়ের সাথে? জি, ওনার শাশুড়ি। তত্র মুখখানা ফ্যাকাশে হয়ে এলো লোকটার। অধৈর্য গলায় শুধালেন, কতক্ষণ হয়েছে এসেছে? 1 ঘন্টা মতো। রফিক দুশ্চিন্তায় হাঁসফাঁস করে ওঠেন। আব্বাসের সামনে স্বাভাবিক থাকতে ধামাচাপা দেয় অভিব্যক্তির। তবে হুকুম করে, এই মেয়ে এরপর আসলে ডিরেক্ট আমাকে কল দেবে। খবরদার যেন ঢুকতে না পারে। আর হ্যাঁ, এরপর শুধুমাত্র মুখের পরিচয়ে কাউকে ঢোকাবে না। আব্বা জি স্যার বলে মাথা দোলালো। রফিক সরে এসে পকেট থেকে ফোন বার করলে ডায়াল করলো কারো নাম্বারে। বাড়ির সামনে ফিরে আসা গাড়ি দেখে ভুরুকোস খালে রুদ্র। হাতের স্কচ টেবিলের উপর রেখে বেরিয়ে এলো গেটের কাছে। ততক্ষণে ড্রাইভার খালিদ বেরিয়ে এসেছেন। রুদ্র কাছে এসে প্রশ্ন ছিল, কী ব্যাপার, কোনো সমস্যা? খালিদ নিচু কণ্ঠে বলেন, জি স্যার। রুদ্র কপাল কুঁচকে বলল। রুদ্র কাছে এসে প্রশ্ন ছিল, কী ব্যাপার, কোনো সমস্যা? খালিদ নিচু কণ্ঠে বলেন, জি স্যার। রুদ্র কপাল কুঁচকে বলল, কী হয়েছে? খালিদ গাড়ির ভেতর থেকে একটা খসখসা প্যাকেট বার করলেন। রুদ্র প্যাকেটটা দেখে একবার তাকিয়ে বলল, সেজুদিকে পাননি? খালিদ মাথা নাড়লেন, যার অর্থ না। সাথে বললেন, স্যার আপনি তো বলেছেন প্যাকেটটা শুধুমাত্র সেজুদি ম্যাডামের হাতেই দিতে। ওনাদের বাসার দারোয়ান বলেন উনি নাকি সকাল সকাল কোথাও বেরিয়েছেন, তাই আমিও ফিরে এলাম। রুদ্র কয়েক সেকেন্ড চুপ থেকে বললেও প্যাকেট হাতে তুলে নিল। ঠিক আছে, যাও তুমি। খালিদ গাড়ির ভিতরে ঢুকে গাড়ি ঘুরিয়ে পার্কিং লটটার দিকে এগোয়। আর রুদ্র এগোয় বাড়ির দিকে। ফর্সা মুখে চিন্তার ছাপ। ভেতরে ঢুকতে নিয়েও কি একটা মনে করে ফিরে এলো। বাগান পেতে রাখা গোল টেবিল চেয়ারে দিকে দীর্ঘ গতটা এলিয়ে বসলো। হাত দিয়ে সামনের চুল উপরে ঠেলতে ঠেলতে নিঃশ্বাস কামড়ালো কিছুক্ষণ। সিগারেট ধরিয়ে নাকে মুখে ধোয়া। একটু আগে রফিক ফোন করে জানালো কোনো এক মেয়ে ওর স্ত্রী পরিচয়ে ওর মায়ের সাথে দেখা করেছে। এদিকে সে যদিও বাড়িতে নেই। ধুয়ে ধুয়ে চার করতে খুব বেশি সময় লাগেনি রুদ্রর। মেজাজ তীব্র খারাপ হয় তৎক্ষণাৎ। ফিটের উপর
ওঠে ফর্সা নাক। যতটা খারাপ হলে পৃথিবী ধ্বংস করা যায়, ঠিক ততটা রাগ হলো সেজুতির ওপর। জোরালো শ্বাস ফেলল, পরপর হাতের প্যাকেটটা ছুঁড়ে ফেলল মাটিতে। আতপড়া সিগারেটটা ফেলল সেই প্যাকেটের উপর। রক্তব্য পীড়প ঠোঁট পিষে চোখ বুঝল রুদ্র। তীক্ষ্ণ রুক্ষ মেজাজ নিয়েই চোখ মিলল। ঘাড় ঘুরে একবার বাড়িতে দেখল সবাই সাজসজ্জার ব্যস্ত। একটু পর সেজুতিদের বাড়িতে গাড়ি পাঠানো হবে ওনাদের আনতে, কিন্তু তার আগে আসল কাজ সারতে হবে। রুদ্র টেবিলে ঠেস দেয়, চিবুকে হাত বুলিয়ে বিড়বিড় করে, খুব খারাপ করলে সেজুতি। আমার ব্যাপারে এত তদন্ত করার সিদ্ধান্ত খুব একটা ভালো হয়নি আপনার। হাস্যজ্জ্বল সকাল মাধ্যম গড়ালো। মোলায়েম ঝকঝকে দীপ্ত চেয়ে বসল বৃক্ষ শাখায়। সেদিন বিকেলে আবারও দল বেঁধে রুদ্রদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো মেয়ে পক্ষের লোকজন। আরিশাকে পার্লারে সাজানো হলো, একটা জামকালো ভারী লেহেঙ্গা আজকেও পরেছে সে। বিয়ের প্রতিটি ড্রেস কোড অব্রর সাথে ম্যাচিং। তবে সেজদি সাজলো সম্পূর্ণ সাদামাটা রকম। বিয়ে বাড়িতে কেউই তেমন খেয়াল করলো না তাকে। আরিশা নিজেকে নিয়ে ব্যস্ত, আর মুনিরাও বিয়ে নিয়ে। রিমি, রূপসা, সন্ধ্যার সেজুতির ছোট চাচার মেয়েরাও ভিড় জমালো পার্লারে আরিশার সঙ্গে। সেজুতিদের সম্পূর্ণ পরিবারটা মেয়ের সংখ্যায় বেশি। শুধুমাত্র আফিকের 2 ছেলে আর তার বড় মামার 1 ছেলে। ভদ্রমহিলার 2 পুত্রের নাম আয়ান আর আয়াত। আয়াত গ্রাজুয়েট হয়ে বিশেষ বাকি নেই, আর আয়ান থাকি বিলেতে। সেজদি বড় মামার ছেলে পড়েছে সবে ক্লাস 5-এ। এই দুজন ব্যতীত বাকি সবাই মেয়ে। ওরা একসাথে হলে আয়ান আয়াত কোণঠাসা হয়ে পড়ে। এতগুলো মেয়ের সাথে পেরে ওঠা তা যে সে কথা নয়। মোটে 4টে গাড়ি সেজুতিদের বাড়ির আঙিনায় দাঁড়িয়েছে। একটা দখল করে বসলো ওদের সমগ্র কাজিন সমাজ, বাকি 3টাতে গুরুজনেরা। আয়াতও যাচ্ছে সেজুতিদের গাড়িতে। গতকাল সে ছিল না, আজ দুপুরে এলো। স্বভাবে ভীষণ চুপচাপ ও পড়ুক। গরিময় মেয়েরা হাসি ঠাট্টা করলেও এদিকে বিশেষ মনোযোগ ওর নেই। শান্ত ছেলে হলো চটপটে সেজুতির সঙ্গে তার সম্পর্কটা বাকিদের থেকে ভিন্ন। মেয়েটা ওকে প্রচণ্ড জ্বালাতন করে, কাছাকাছি থাকলে আবদার করে করে বিরক্ত করে ভীষণ। তবে আজকে আর ওকে জ্বালানোর আগ্রহ সেজুতির মধ্যে দেখা যাচ্ছে না, কারণ তার মন মেজাজ কোনোটাই ভালো নেই এখন। গোটা ধ্যান জ্ঞান রেখে এসেছে অ্যাসাইলামের ওই লোহার শিকের ভেতরে। সারাটা দিন রুদ্র মায়ের কথা ভীষণ রকম মনে পড়েছে। কি সুন্দর দেখতে একজন মহিলা, কি সাবলীল তার বাচনভঙ্গি। হেসে হেসে কত অমায়িক ভঙ্গিতে কথা বলেছেন ওর সাথে। এরকম একটা মানুষ কী করে বছরের পর বছর ওই রকম অন্ধকার গারদে বন্দি থাকতে পারে? সেজদির চেহারায় তামসা নামে, অন্তঃপট মুচড়ে আসে দুঃখে। আচ্ছা, রুদ্র তো অনেক টাকা, উনি ওনার মায়ের জন্য কেন কোনো বিশেষ ব্যবস্থা নিচ্ছেন না? এতদিন তো পারতেন বিদেশে নিয়ে মায়ের চিকিৎসা করাতে। একটা ভালো চিকিৎসার কিছু উন্নতি থেরাপি পেলেই হয়তো নারীটি বহু আগে সেরে উঠতেন। ওনার আর রুদ্র জীবন থেকে 20টা বছর হারাতে হবে। ভাবনা রাজে যখন বিচরণ সেজুতির সাহসা প্রচণ্ড ধাক্কায় সামনের দিকে ঝুঁকে পড়ল সে। চৈতন্য ফিরল জানালা গলে বাইরে চেয়ে বুঝলো পৌঁছে গিয়েছে গন্তব্যে। গতকালকে থেকেও রুদ্র বাড়ি আজকের আয়োজন তুলনামূলক বেশি। অতিরঞ্জিত সাজসজ্জা সমগ্র দেওয়ালের। রুদ্র রওশন চৌধুরী হয়তো তার কারিগরি টাকার প্রকাশ না ঘটালে শান্তি পায় না। সে যদি শুকনো হাসলো, কী লাভ এত টাকা দিয়ে, যে টাকা পারে না নিজের মাকে সুস্থ করে তুলতে, সেই অর্থের কোনো মূল্য আছে? ভালোবাসার মানুষটাই যদি পাশে না থাকলো। স্বর্গের সুখ সেখানে ফেঁকে। রুদ্র মামা মামি সহ আরও কজন এগিয়ে আসে। কালকের মতো সাদরে ভিতরে নিয়ে যায় ওদের। সে যদি হাসছিল ঠিকই, তবে অন্যমনস্ক সে। পায়ের নিচে বিছানো লাল কার্পেট থেকে কি মনে করে মুখ তুলল। পাশ পেতে চমকে উঠল একরকম। রুদ্র পাশাপাশি হাঁটছে ওর, কদমোর মতোই ধীর শান্ত। কানের ছিদ্রে উঁকি মারছে কালো ব্লুটুথ, বাম হাতটা পকেটে। সে যদি একযোগে চেয়ে রইল। রুদ্র খোঁচা খোঁচা দাঁড়িয়ে, পোক্ত চিবুক, চোখানাকের একপাশ দেখতে বেশ আকর্ষণীয়। স্যুটকোট পড়ুয়া লোকটা যেন একটু বেশি সুন্দর। ওর চেয়ে থাকার মধ্যে আচমকা ঘাড় ঘোরালো রুদ্র। সে যদি থতমত খেয়ে দৃষ্টি ফেরায়। রুদ্র তার অপাদমস্তক দেখল একবার। সে যদি আলগোছে তাকালো। চোখাচোখি হলো নিমেষেই, কিন্তু আজ বাদামি আইরিশের চাহনি গতকালকের মতো নয়, বেশ ঠান্ডা নির্জীব। রুদ্র দ্রুত চোখ ফেরা অন্যদিকে, ধীরে কদম হনহনে গতি ধরল। সেজুদিকে পেছন ফেলে এগিয়ে গেল সম্মুখে। অবাক লাগলো সেজুতির, চেয়ে রইল ভুরু কুঁচকে। হঠাৎ কী হলো ওনার?
সময়ে সময়ে অনুষ্ঠান শুরু হয়। অতিথিদের মুখোমুখি বসানো এক জোড়া স্টেজ। একটাতে আরিশা, অন্যটাতে অভ্র বসে। সব কিছু কালকের মতোই। মৌনারা সেজুদিকে অনেকবার বলেছে আরিশার পাশে গিয়ে বসতে, তাও উঠল না মেয়েটা। প্রচণ্ড আলসেমিতে গতর কাহিল তখন। কেন যেন এত আয়োজনও একটু আনন্দ পাচ্ছে না ও। মাথার মধ্যে গিজগিজ করছে সেই এক কথা। সেই পৌরা আরণের মুখ ভাসছে চোখে। অমন একটা জায়গায় কি করে আছেন উনি? কিভাবে থাকছেন এত বছর? সে এক রাত থাকলে তো মরে যেত। সে যদি বুক হু হু করে ওঠে মায়ায়। স্তর চারপাশ চেয়ে রুদ্রকে খুঁজল, পেলেও না অদূরে। ফোনে কথা বলছে সে। সে যদি ব্যথিত নয়নে নজর চেয়ে রইল ওর দিক। এই মানুষটা এতগুলো বছর এই মানুষটা এতগুলো বছর নিজের মাকে ছেড়ে কিভাবে থাকছেন। ছোটবেলায় রাতে ঘুম হতো মায়ের কোল ছাড়া। নিজে নিজে খেতে পারতেন খাবার। সে যদি চোখের কোণা সহমর্মিতায় ভরে উঠল। হঠাৎই রুদ্র ফিরে চাইল এদিকে। সে যদি কি এইভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ভাঁজ পেল ললাটে। তীক্ষ্ণ বানালো দৃষ্টি। সে যদি তখনও চেয়ে একজোড়া বিভ্রান্ত কৌতূহলী চোখের সঙ্গে দুটো মায়াময় অক্ষি মেতে উঠল খেলায়। সেই সময় পাশের চেহারে ধপ করে বসল সন্ধ্যা। আওয়াজ নড়ে উঠল সেজুতি। দ্রুত আঁখি জোড়া ফিরে এলো রুদ্রর। সৌম্য মুখবিহর হতে পাশে সন্ধ্যাকে দেখে ঠিকঠাক হয়ে বসলো। সন্ধ্যা গোমরা মুখে ফোনে কিছু করছে। অধৈর্য হাতে স্কিপ করছে কোনো জিনিস। সে যদি আগ্রহ নিয়ে একটু উকি দিল দেখতে। সন্ধ্যা ওর নিজের ছবি জুম করছে, ভালো করে দেখছে, তারপর ফটাফট ছুঁড়ে ফেলছে রিসাইকেল বিনে। চেহারার অবস্থা কাঁদো কাঁদো দেখে সে যদি চিহ্নিত হয়ে বলো, কিছু হয়েছে আবু? সন্ধ্যা তাকায়, ঠোঁট উল্টে ভীষণ দুঃখ নিয়ে বলল, দেখ না, আসার পর থেকে কতগুলো ছবি তুললাম, অথচ একটাও ভালো হয়নি। এবার আমি ডিপি চেঞ্জ করব কি করে? সে যদি তন্দা খেল। এর পরপরই হাসি পেল ভীষণ। এই সামান্য কারণে চেহারার এই হাল করে কেউ? আজব। হাসিটা কোনো রকম চেপে রাখল সে। চেহারায় দুঃখী দুঃখী ভাব ফুটিয়ে বলল, আহারে সত্যিই তো, এরকম হলে তো খারাপ লাগারই কথা। সন্ধ্যা তার মিথ্যে সহানুভূতিতে ভেঙে পড়ল আরও। ঠোঁট ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, জানিস, কেউ আমার একটা ছবি তুলে দিচ্ছে না। পিঙ্কিকে, ছোটো মামার মেয়ে। বললাম, ও কানেই নিল না। বাকিরা তো খুব ব্যস্ত, আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না। এতে সুন্দর করে সেজেগুজে এসে যদি মনের মতো কটা ছবি না তুলতে পারি। আর ফটোগ্রাফগুলো দেখ, সব ফোকাস শুধু বড় বইয়ে দেখে। আমরা কি ভেসে এলাম বল? সে যদি উত্তর দিল না। থুতনি চুলকে ভাবছিল, আপু এখন আমাকে ছবি তুলে দিতে না বললে হয়? কথাটুকু মনেই রয়ে যায়। সন্ধ্যা লাফিয়ে উঠে বলো, এই সে যদি, তুই তো বসেই আছিস, দে না আমাকে কটা ছবি তুলে। সে যদি নিস্তেজ চোখে রাইল। আমতা আমতা করে বলো, আমি আমি তো ভালো ছবি তুলতে পারি না আপু। তুমি আয়াত ভাইয়াকে বলো না। না না, ও সব ঘোলা ঘোলা তোলে। তুই চল, যা পারিস তাই দিস। সন্ধ্যা প্রফুল্ল চিত্তে ফোনখানা বাড়িয়ে দিল ওর সামনে। ব্যর্থ হলো। কাঁদো কাঁদো চেহারায় হাতে দিল সেজুতি। আজ আর 12টা বাজবে। সন্ধ্যার ছবি তোলা মানেই ওই সময়টায় টেকনাফ ঘুরে আসা যাবে। যত ভালো ছবি হোক ওর পছন্দ হয় না। সাথে বিভিন্ন পোজ, বিভিন্ন অ্যাঙ্গেলে দাঁড়িয়ে তুলবে। এখনই তো ধকল পারবে সামলাতে। সে যদি ফোঁস করে শ্বাস ছাড়ল। আগ বাড়িয়ে ঘটনা জানতে গিয়ে নিজেই ঝাঁপ দিল কুয়ায়। হাবুডুবু যে খেতেই হবে এখন। সন্ধ্যা উৎসাহী কদমে উঠে দাঁড়ালো। ওকে বলো পেছনে পেছনে আসতে। কালকের মতো সেই একটা ঘটনা পুনরাবৃত্তি হয় আজও। ওদিকে স্টেজে কী হচ্ছে না হচ্ছে সে যদি জানার উপায় রইল না। কাল ছিলই রুদ্র, আজ জুটেছে সন্ধ্যা। এ মেয়ের ছবি তুলতে তুলতে হাঁপিয়ে উঠছে সে। তাও যদি একটু সন্তুষ্ট হতো। একের পর এক জায়গায় দৌড়ে যাচ্ছে, কোথাও বসে পড়ছে গাউন ছড়িয়ে। আর সেসব পোজের ছবি যত্ন নিয়ে ধৈর্য ধরে তুলে দিচ্ছে ও। একটা সময় ধৈর্যের বাদে আগুন ধরল সে যদি। প্রখর ক্লান্তি ধসে পড়ল ঘাড়ে। বুঝলো তাকে দিয়ে আর কোনো মতে কোনো কাজ হবে না, কিন্তু সন্ধ্যা যে এমনি এমনি ছাড়বে না। বুদ্ধি করে ওয়াশরুমে মিথ্যে বাহানায় দেখিয়ে কেটে পড়ল সেজুতি। গিয়ে লুকিয়ে সিঁড়ি গোড়ায়। সন্ধ্যা কিছুক্ষণ অপেক্ষা করলো। সেজুতির আশায় দাঁড়িয়ে থেকে অস্থির হলো এক সময়। খুঁজতে চলল ওয়াশরুমের দিকে। সেজুতি মিটি মিটি হাসলো ওর যাওয়া দেখে।
তারপর স্টেজের দিকে তাকালো। আয়েশা দুহাতে দুটো মেয়ে মেহেদি পড়াচ্ছে। ভাবলো ওখানে বরং যাক, কাল সব মিস করে ফেলছে। আর শুরু থেকে শেষ সবটা দেখতে পারা চাই। সে যদি যেতে নিয়েই আবার দাঁড়ালো। চারোপাশ চাইলো আগ্রহী লোচনে। আচ্ছা, রুদ্র রওশন চৌধুরী কোথায়? উনি আজকে ওকে বিরক্ত করছে না কেন? কাল তো সারাক্ষণ পেছন পেছন ঘুরলো। আজ হলো কি এর? পরপর জিভ কাটল সেজুতি। মৃদু চর বসালো নিজের মাথায়। এগুলো কেমন ধরনের চিন্তাভাবনা সেজুতি? উনি আজ তোর আশেপাশে নেই এটাতেই ভালো। সেজুতি ঘাড় দোলালো দুদিকে। আজকাল না চাইতেও রুদ্রহারা দিচ্ছে মস্তিষ্কে। সদর্পে প্রতাপ চালাচ্ছে সেথায়। সে যদি স্টেজের দিকে যে এক পা বাড়ালো, পেছন হাতে হতে কুইন টেনে ধরল কেউ একজন। চমকে থমকে ফিরে চাইল সে। ভালো করে কিছু বোঝার আগেই রুদ্রকে টেনে টুনে সাথে নিয়ে চলল। সে যদি আশ্চর্য হলো খুব। গোল গোল চোখে রাজ্য ছাপানো বিস্ময়। রুদ্রকে নিয়ে কালকে সেই জায়গায় এসে থামলো। টান মেরে দাঁড় করলো নিজের সামনে। পুরো বিষয়টা সে যদি হতভম্ব। ভ্যাবাচ্যাকা খেয়ে দেখছে ওকে। রুদ্র চোখে মুখের অবস্থা ভালো নয়। ভীষণ রকম লালচে তা। চিবুক মটমট করছে দুধারের। ফলিয়াচ্ছে কপাল। ফর্সা ত্বক ভেদ করে দেখা দিচ্ছে সেখানকার নীলচে শিরা। এই এতক্ষণে এত কাছ থেকে ওকে দেখলো সেজুতি। ওপরে সবুজ রঙের কোটের ভেতরে সাদা শার্ট পরনে ওর। সাথে এমন টকবগানো চেহারা। অথচ কেমন অদ্ভুত সুন্দর লাগছে সেজুতির। পুরুষিলিয়া গাত্র থেকে ছুটে আসা কড়া পারফিউমের সুগন্ধ মুদে আসছে চোখ। মুগ্ধতায় লুটোপুটি খাওয়ার মধ্যেই রুদ্র কটমটে স্বরে বলো, হাউ ডেয়ার ইউ? সে যদি ঠিক করলে পড়ল বাস্তবে। নড়েচড়ে উঠল। এই কণ্ঠ তার পরিচিত। মাথায় ঢুকল রুদ্র মারাত্মক রেগে আছে। দীর্ঘদিন পর হঠাৎ এমন রাখতে দেখে একটু অবাক লাগলো সে। কিছু কি করেছে ও? না হলে ইনি এমন করছেন কেন? রুদ্র খসখসে মুঠোয় সে যদি কুইন ধরে তখনও। পোক্ত বাদনে সে যদি ব্যথা পাচ্ছে কি না জানে না। বিকল স্নায়ুতন্ত্রের ব্যথায় আজ পৌঁছায়নি এখনও। তার মস্তিষ্কের সমস্ত কোষ ব্যস্ত রুদ্র রাগের কারণ খুঁজতে। এর মধ্যে সে তপ্ত কণ্ঠে বলল, আপনার কি মনে হয় আপনি আমাকে লুকিয়ে কিছু করবেন আর আমার কাছে আসবে না? নিজেকে এতটা চালাক মনে করেন সে যদি আগামাথা বুঝল না। ফ্যালফ্যাল করে চাইতে দেখলো রুদ্র বিরক্ত হয়। ক্রোধ বাড়ে। ধরে রাখা কুইন ঝাঁকিয়ে বলে, আনসার মি। সে যদি কেঁপে উঠল। শান্তভাবে মিহি আওয়াজে শুধালো, কি হয়েছে এমন করছেন কেন? রুদ্র এক প্রকার হাতটা ছুঁড়ে ফেলল ওর। তবে সে যদি এক পা পিছিয়ে যায়। চায় হতভম্ব চোখে। রুদ্র দৃষ্টি সুষম। দাঁত পিষে বলল, নাটক করছেন? লাভ নেই। রুদ্র রওশন চৌধুরীর পেছনে তদন্ত করার মতো বোকামি কি করে করলেন সেজুতে? এর পরিণাম আপনি জানেন না। সে যদি বিভ্রান্ত হয়ে জিভের ঠোঁট ভেজালো। উনি ঠিক কিসের কথা বললেন? কোনোভাবে কি জেনে গেলেন আমি এসাইলমে গিয়েছিলাম? ভাবতেই মেরুদণ্ড সোজা হয়ে এলো। ও, রফিক লোকটা তাহলে ওকে সন্দেহ করেছিল? সে যদি চিহ্নিত অভিপ্রায় চটপট লুকিয়ে ফেলো আড়ালে। নিজেকে তৎপর স্বাভাবিক করলো। পুরোটা না শুনে তো আগে ভাগে ধরা দেওয়া যাবে না। আগে বুঝতে হবে রুদ্র কিসের কথা বলছে। তাই না বোঝার ভান করে বলো, আমি আপনার কথার মাথা মুন্ডু বুঝতে পারছি না। ঠিক কী বলছেন বলুন তো? রুদ্র সরু নাক ফেঁপে উঠল। সে নিশ্চিত বুঝছে এই মেয়েটির কাহিনী। তার মতো লোকের সাথে চালাকি। ক্ষুব্ধ হয়ে আরেকবার হাত চেপে ধরল। অমনি রুদ্রের দুই অঙ্কিতে বহি জ্বলছে যেন। যেই দৃষ্টিতে গলা শুকিয়ে আসে সে যদি। ভেতরে ভেতরে আতঙ্কে আটখানা হয়ে সে। অথচ বাইরে থেকে শক্ত রইল তাও। রুদ্র পৃথিবীর সব অনমনীয়তা কণ্ঠে ঢেলে বলো, অ্যাসাইলামে গিয়েছিলেন কেন? সে যদি অৎপত আটকে ওঠে। এই রে, যা ভেবেছিলাম তাই। এই ব্যাটা ঠিক জেনে গিয়েছে। যথাসাধ্য সহজ থেকে বলল, কোন অ্যাসাইলামে? আর অ্যাসাইলামে যদি যায়ও তাতে আপনার কি? ওটা কি আপনার কেনা? রুদ্র ভয়ানক রেগে গেল এবার। একদম চালাকি করবেন না। আপনি ভালো করেই জানেন আমি কি বলছি। সে যদি স্পষ্ট কণ্ঠে বলো, না আমি জানি না। আমি বুঝলাম না। আমি যদি কোথাও যাই সেটা কি আপনার পারমিশন নিয়ে যেতে হবে? আপনি কোন হরিদাস পাল হে? রুদ্র সাহসা সজোরে বাইখাস ধমকে ছুড়ল। শাট আপ। আপনাকে আমি কিছু বলিনি মানে বলবো না তা কিন্তু নয়। ঢোক গেল সে যদি।
বুক ধুকপুক করছে, কাঁপছে। ডরে চুপসে যেতে যেতেও নিজেকে সামলে বলল, আগে আমার হাত ছাড়ুন। কথা তো না ধরেও বলা যায়, বারবার এভাবে শরীর স্পর্শ করা চরিত্রহীন লোকেদের কাজ। রুদ্র লালচে আঁখি বিকট হলো এবার, হতবিম্বল হয়ে চাইল। পর মুহূর্তে নিরেট করলো চোয়াল। দরে রাখা হাত তো ছাড়লই না, উল্টো অন্য হাতটা আরও জোরে চেপে ধরল তখন। এতেও শক্ত স্পর্শে কাতরে উঠল সেজুতি। চেহারার অবস্থা দেখে রুদ্র পৈশাচিক আনন্দ পায় যেন। ক্রোধ হেসে বলল, এতটুকু গায়ের জোরই সহ্য করতে পারছেন না, সেখানে রুদ্র রোশন চৌধুরীর ক্ষমতার জোর কীভাবে সহ্য হবে? সুপ্ত বিপদের আভাস পেল দীর্ণ রইল সেজুতি। কণ্ঠে সাহসী নিয়ে বলল, আমাকে হুমকি দিয়ে লাভ নেই রুদ্র রোশন চৌধুরী, আমি আপনাকে ভয় পাই না। রুদ্র ভুরু বাঁকায়, তাই? সে যদি গুটিয়ে গেল, ধরা দিল না। মুখের উপর বলল, হ্যাঁ তাই। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার এত রাগ হচ্ছে কিসের জন্য? এছাড়া আমি গিয়েছি তাই, নাকি আপনার লুকোনো সত্যি জেনেছি তাই?